কট্টর পন্থাকে বেছে নিল আসলে পশ্চিমবঙ্গের মানুষ এবং শুভেন্দু তিনি নির্বাচিত হয়ে বললেন যে মুসলিমরা কেউ আমাকে ভোট দেয়নি, তারা সবাই মমতাকে ভোট দিয়েছে। এক ধরনের ক্ষোভ আক্রোশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। উগ্রপন্থার উত্থান এটি আসলে পৃথিবীকে কি বার্তা দিচ্ছে? আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি, একেবারে আমেরিকার মতো জায়গা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে তারা পছন্দ করছে। বাংলাদেশেও এর প্রভাব কি পড়ছে কিনা বা সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, বিজেপি তো আমি বরাবরই বলি এটা একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল, এটা সার্বজনীন রাজনৈতিক দল না। এখন পশ্চিমবঙ্গে যে নেতা, যে প্রধানমন্ত্রী হতে পারে আমি শুনলাম যে সে আসলে হচ্ছে না, অন্য কেউ হবে। সম্ভবত একজন মহিলার বিষয়টি বারবার সামনে আসছে। তা অন্যের কথা আসতেছে, কারণ সে এত বেশি কট্টর। সে এও বলেছে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী আছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই আপনার প্লেনে চড়ে যাবেন, এইসব অ্যাডভান্স কথাবার্তা বলতেছে। সে তো একটা স্টেটের একটা প্রদেশের আপনার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, ধরেন এ ধরনের কথা না বললেও তো পারত। দ্বিতীয়টা হচ্ছে আমার অবজারভেশন ভিন্ন। আমার ধারণা যে আমাদের দেশের যে হিন্দু এবং ওই দেশের যে মুসলমান, এরা কিন্তু বাংলাদেশের পরিস্থিতির ইনফ্লুয়েন্স হয় ওখানে পশ্চিমবঙ্গে। আবার পশ্চিমবঙ্গেও ওখানের পলিটিক্স দেখে এখানের হিন্দুরা কিন্তু ইনফ্লুয়েন্স, বিশেষ করে বর্ডার এরিয়াগুলো। বর্ডার এরিয়াতে দেখেন দীর্ঘদিন ভাবে দায়ী করা হয় যে দীর্ঘদিন ক্ষমতা আছে মমতা ব্যানার্জি, তার কিন্তু দুর্নীতি টুর্নীতি সন্ত্রাস এগুলো তার দলের লোকজন করেছে। তিনি যদিও লড়াকু, কিন্তু তারপরে দেখেন তিস্তার ব্যাপারে গঙ্গার ব্যাপারে তার কিন্তু সবসময় নেতিবাচক ভূমিকা ছিল। এটাতে কিন্তু আমার মনে হয় যে মুসলমানরা যে একসাথে ভোট দিছে এটা ঠিক না। এবার তো বলা হচ্ছে যে মুসলিমদের ভোটও ভাগ হয়ে গেছে, ভোট ভাগ হয়েছে, ওইটাই আমি বলছি, মুসলিমদের ভোট ভাগ হয়ে গেছে। কিন্তু শুভেন্দু অধিকারী তো বলছেন যে একজন মুসলিমও তাকে ভোট দেয়নি। সে তো কট্টরপন্থী বলে এদেরকে তাকে মুখ্যমন্ত্রী বানাইলে সে মুসলমান সব ভাগাবে, এই জন্যই সে হবে না, এটাই একটা কারণ। এই জন্যই তাকে শুনেছি যে সে হবে না, তাকে বিকল্প চিন্তা করা হচ্ছে। অর্থাৎ মোটামুটিভাবে অ্যাকোমোডেটিভ লোক, ধরেন আসাম, তারপরে মিজোরাম, এই জায়গা থেকে তো সব মুসলিম খেদাও আইনই করে ফেলছে। তো এখন ধরেন মুসলিমরা আছে, তাদের যদি খেলাতে চায়, কিন্তু আমাদের হচ্ছে কি মেইন হার্ড পয়েন্ট হচ্ছে, ধরেন এই যে আপনার বললেন না নরেন্দ্র মোদী বলছে পানি হিস্সা, আরে তারা তো কোনোদিনই পানি পাবো না আমরা। আমার ধারণা এদেশ মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। কারণ ধরেন তিস্তার পানি একবার আমি লিখেছিও, তিস্তার পানি আপনার সেই সিকিম থেকে তৈরি হয়েছে, তাই না, উৎপত্তি স্থল। এর ভিতরে প্রায় 8-10টা ড্যাম আছে বিদ্যুৎ তৈরি করে। হ্যাঁ, আর গজলডোবায় গ্রীষ্মকালে পানি আসে না। ওখানে একবার আলোচনা হলো বাংলাদেশের সাথে যে তারা গজলডোবায় 50-50 করবে ওই সময়। হ্যাঁ, কিন্তু 50 তখন পানি নাই। এদিকে নরেন্দ্র মোদী বলতেছে আমাদের হিস্সা, আন্তর্জাতিক আইনে আছে একটা নদী আর একটা দেশে প্রবাহিত হলে সেটা আন্তর্জাতিক নদী। তাহলে আমরা নিচের দেশে ভাটির দেশের, আমাদের দেশে তো 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে একসাথে সবগুলো নদী, অর্থাৎ আমাদের দেশে কোনো পানিই আসবে না। সুতরাং এগুলোর জন্য পাওয়ার সম্ভাবনাটা একেবারে ক্ষীণ, একদম ক্ষীণ। এবং বাংলাদেশের প্রচেষ্টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? বাংলাদেশ পাওয়ার জন্য প্রচেষ্টা যতটুকু চালিয়েছে এখন পর্যন্ত, সেটা কি পর্যাপ্ত? না, পর্যাপ্ত তো মোটেই না আপনার। আর এদিকে ভারতের কিন্তু অলওয়েজ পানির ব্যাপারে ডিনাইল মনোভাব, দিবে না তারা পানি। তারা বলতেছে ধরেন এই যে আপনার দেখেন এই যে গজলডোবায় যে তিস্তার যে উপনদী হয়েছে, উপনদীতে কমপক্ষে 30টা বাঁধ হয়েছে উপনদী। আবার এই তিস্তার সাথে অন্য রিভারের লিঙ্কিং প্রজেক্ট করতেছে 40টা রিভার।